নমস্কার। সুনহেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি গত 1 বছরের ওপর ফেসবুকে একটা লাইভ শো করি। লাইভ শো মানে জাস্ট লাইভ করি। আসলে আমি গল্প করতে খুব ভালোবাসি, কথা বলতে খুব ভালোবাসি। আমি ভাবলাম আমার যদি ইচ্ছে হয় একজন বন্ধুর সঙ্গে কথা বলা, তো আমি তার সঙ্গেই কথা বলবো। কিন্তু যদি আমি অনেকের সঙ্গে একসঙ্গে কথা বলতে চাই, তাহলে তো এটা একটা বড় মাধ্যম যে আমি একটা ফেসবুক লাইভ করি, সবার সঙ্গে গল্প করতে পারবো, কথা বলতে পারবো। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। 2023-এর 1 মে আবার ফার্স্ট লাইভ আমি শুরু করেছিলাম। আজকে অনেকগুলো দিন পেরিয়ে গেছে এবং আমার বন্ধুরা আমার সঙ্গ দিয়েছে। লাইভ করতে করতে আমার সঙ্গে প্রচুর মানুষের বন্ধুত্ব হয়েছে। প্রচুর পুরনো মানুষ আবার নতুন করে আমার কাছে ফিরে এসেছেন। তো এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। আমি একসময় ভাবলাম, আচ্ছা এই যে আমি লাইভটা করছি, এটা যদি আমি একটু অন্যভাবে ভাবি, তো আবার যেই ভাবা সেই কাজ। তো আমি জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাস একটা প্রশ্নোত্তর পর্ব করেছিলাম। এই প্রশ্নোত্তর পর্ব নিয়ে খুব বড় করে বা ভালোভাবে বলবে আমাদের একজন সদস্য। তো আমি এই প্রশ্নোত্তর পর্ব করতে গিয়ে যেটা হয়েছিল, আমি একটা টিম তৈরি করে নিয়েছিলাম। সেই টিমে আমার ৩ বন্ধু ছিলেন। মৌমিতা চট্টোপাধ্যায়, অরুন্ধতী বসু, দেবযানী ঘোষ। ওরা আমাকে খুব সাহায্য করেছে। আর যখন কেউ কিছু করে নিঃস্বার্থভাবে, কারণ এই করাটার পেছনে তো কোনো স্বার্থ ওদের ছিল না, বরং ওদের অনেক দরকারি সময় আমার পেছনে ব্যয় করেছে। তো সেই হিসেবে ওরা যে বন্ধুত্ব, ভালোবাসা আমাকে দেখিয়েছে, তার বিনিময়ে কিন্তু দেওয়ার কিছু নেই আমার কাছে। কিন্তু আমার মনে হলো কৃতজ্ঞতা স্বীকার করি, ছোট্ট ছোট্ট কিছু উপহার যদি দিতে পারি। তো তখন আমি ভাবলাম যে এই উপহার দেওয়া এবং সেটা সঙ্গে একটা ভিডিও আমি যদি পাই, তাহলে আমি আমার চ্যানেলে দিতে পারি এবং এই যে একটা পর্ব করেছিলাম, এই যে আমরা এতজন একসঙ্গে একটা কাজ করেছিলাম, শুধু একটা প্রশ্নোত্তর পর্ব না, একটা কাজ আমরা করেছি, সেটার সাক্ষী আমি সাক্ষী রাখতে চাইছি সবাইকে। তো সেইজন্য এবং একটা স্মৃতি হিসেবেও রাখতে চাইছি। তো সেইজন্য আমি ওদের বললাম যে আমি যে উপহারগুলো পাঠাবো সেগুলো সঙ্গে নিয়ে যদি একটু ভিডিও করে পাঠাও। তো ওরা সেটা পাঠিয়েছে, যদিও দেবযানী পাঠাতে পারেনি, কারণ দেবযানী ছুটি কাটাতে ছেলের কাছে গেছে, তার একটা ছোট্ট ফুটফুটে নাতিবাবুর কাছে গেছে। শুধু তার নাতিবাবু নয়, নাতিবাবু আমাদেরও খুব মিষ্টি। তো সেইজন্য দেবযানী ভিডিওটা পাঠাতে পারেনি। তো অরুন্ধতী এবং মৌমিতা পাঠিয়েছে। তো প্রথমেই আসছি মৌমিতার প্রসঙ্গে। মৌমিতার সঙ্গে আমার পরিচয় হচ্ছে দূরদর্শনে। একটা এনভায়রনমেন্টাল প্রোগ্রাম করতাম। সেটা কোনো একটা স্পন্সর মানে করতেন কেউ, এরকম একটা কিছু হবে। মানে কোনো একটা অর্গানাইজেশনের সঙ্গে প্রোগ্রামটা করা হতো। তো ওই সময় ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। আ ও সংযোজক ছিলেন, মানে অ্যাঙ্কার ছিলেন, সঞ্চালনার কাজ করতেন ওই প্রোগ্রামে। সেই যে আলাপ হলো, তারপরে আমি বহু সেকশন দেখেছি। প্রায় সবই সেকশনে ও কাজ করেছে। ঘরে বাইরেতে করেছে, আজকের রান্নায় করেছে, মন নিয়ে বলে একটা অনুষ্ঠান করতাম সেখানে কাজ করেছে এবং প্রতিটা সেকশনেই যখন ও কাজ করেছে, প্রতিটা বিভাগে যখন ও কাজ করেছে, নিপুণতার সঙ্গেই করেছে। মানে কখনো মনে হয়নি যে এই বিষয়টায় ও পারবে না। কারণ যখন আমি সাইকোলজিক্যাল প্রোগ্রাম করছি তখন তো সেই বিষয়ে একটু পড়াশোনা না করলে হবে না। একটু কেন, বেশ পড়াশোনা করতে হয়। কারণ সেখানে যে সাইকিয়াট্রিস্ট, যে সাইকো অ্যানালিস্টরা আসতেন বা ঘরে বাইরে অনুষ্ঠানের জন্য যে ধরনের যে ডেপথে যাওয়ার প্রয়োজন ছিল, সবটুকু যেন ও করে ফেলতে পারত। মানে এইটা ওর মধ্যে ছিল। আর তারপরে আমি যখন ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেলাম, তারপরে চাকরিও ছেড়ে দিলাম। কিন্তু সম্পর্কটা রয়েই গেল। যে ভালোবাসার বন্ধনে আমরা এক জায়গায় হয়েছিলাম, সেই ভালোবাসাটা রয়ে গেল। শুনুন মৌমিতার কথা। নমস্কার, আমি মৌমিতা চ্যাটার্জি। জলিদির সঙ্গে আমাদের পরিচয়
মানে আমার অন্তত পরিচয় দূরদর্শনে ছোট্ট একটা অনুষ্ঠানে সঞ্চালনা করার সুবাদে। প্রথম পরিচয়ের পর থেকে জলিদির সঙ্গে বেশ কিছু কাজ করেছি, তবে এটা বলতে দ্বিধা নেই যত না কাজ করেছি তার থেকে ঢের বেশি অকাজে ভালোবাসায় জড়িয়ে আছি জলিদির সঙ্গে। জলিদি মাঝে মাঝে আমাদের নানান রকম উপহার দেয়, এবং এই শাড়িটাও সেরকম একটা উপহার পাওয়া। প্রথম যেদিন পেলাম, মানে যখন শাড়িটা এলো একটা কুরিয়ারে, তো নিচ থেকে ডাকলো, গেলাম, জানি না কি আসবে, মানে কে পাঠিয়েছে কিছুই জানি না। খুলে দেখি জলি সরকারের থেকে একটা পার্সেল, এবং তার পার্সেল খুলে যেটা বেরোলো সেটা হচ্ছে এরকম একটা শাড়ি। প্রথমত এই কম্বিনেশনটা আমার ভীষণ ভীষণ প্রিয়। একটা কফি কালারের শাড়ির শখ ছিল আমার বহুদিন ধরে, নানান কারণে হয় না, সেরকমভাবে কেনা হয়নি। তো এরকম একটা কফি কালারের শাড়ি এলো, শাড়িটা ভীষণ সফট, ভীষণ সুন্দর, তার সঙ্গে এরকম একটা কম্বিনেশন, এরকম একটা জরির একটা গর্জিয়াস লুক। আর একটু সেজেই ফেললাম, কারণ শাড়িটা প্রথম দেখে না মনে হয়েছিল এটা পুজোর দিনে পরবো, তো পুজোয় পরলে তো একটু সেজে গুজে পরি, তো সেই জন্য একটুখানি পরা এবং সাদামাটা করে পরা। জানি না কতটা বোঝা যাচ্ছে শাড়িটা, হ্যাঁ শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আর উপহার তো সবসময় সুন্দর, মানে শাড়িটা সুন্দর, কতটা ভালো, তার থেকে কে পাঠালো, সবের থেকে ইম্পর্টেন্ট আমার কাছে অন্তত একটা উপহার এলো, সেটা আবার পুরস্কারের রূপে। এটা একটা বিশাল বিশাল বড় প্রাপ্তি আমাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমায় জলিদি। আর আপনাদের সবাইকে বলবো আপনারা জলিদির এই সুনহেরা সফরের সঙ্গে থাকুন। দারুণ দারুণ কন্টেন্ট আসছে, বিশ্বাস করুন, মানে এটা দেখলে আমরা প্রত্যেকে ভীষণ ভীষণভাবে লাভবান হব। ভারী মিষ্টি মেয়ে মৌমিতা। এবারে আসছি অরুন্ধতির প্রসঙ্গে। অরুন্ধতির সঙ্গে আমার আলাপ 2007-08-এ। এখানেও সেই দূরদর্শন। অরুন্ধতির ছেলে রিক বসু এত সুর আর এত গানে গান গাইতে এসেছিল। আমি তখন ওই অনুষ্ঠানটা দেখতাম। ওই অনুষ্ঠানটার সূত্রপাত আমারই হাত ধরে। অরিন্দম গাঙ্গুলি অ্যাঙ্কারিং করতেন। এরপরে অরিন্দম গাঙ্গুলি, অঞ্জনা বসু, কনীনিকা বন্দ্যোপাধ্যায় অনেকেই এই অনুষ্ঠানটা অ্যাঙ্কারিং করেছেন। তো তারপরে সেই সময় রিকের মা অরুন্ধতির সঙ্গে আমার আলাপ হয়। এরপরে দীর্ঘ সময় পেরিয়ে গেছে, মানে 2007 থেকে আজ 2024, ভাবা যায় এতগুলো বছর কিন্তু আমরা বন্ধু হিসেবে রয়ে গেছি। আর সব থেকে মজার কথা হলো, এত সুর এত গান সেকশনের পরে আমি আর কোনো সেকশন এমন দেখিনি যেখানে রিক গান গাইতে পারে। কিন্তু শুধু স্বার্থের জন্যই যে সম্পর্কটা রয়ে গেছে তা নয়, আমরা ভালোবেসেই সম্পর্কটা বয়ে নিয়ে চলেছি। এবার শুনবো অরুন্ধতির কথা। নিয়ে ঠোঁটে সবুজ হাসি, জলি তোমাকে আমরা সবাই ভালোবাসি। তোমার গুণে তুমি অনন্য, তোমার সংস্পর্শে থেকে আমরা সকলেই ধন্য। তোমার সঙ্গে কাজ খেলায় মেতে উঠেছি আজ, তোমার উপহার পেয়ে তৃপ্ত হয়েছি। নমস্কার, আমি অরুন্ধতি বসু। আমি জলিদির অনেক দিনের বন্ধু। আমি জলিদিই বলি। অনেক দিন আমাদের সখ্যতা, অনেক উঠাপড়া আমাদের জীবনের মধ্যে দিয়ে গেছে, সেসবের সাক্ষী জলি। তাই জলিকে বলি সবসময় আমাদের সঙ্গে রেখো, এবং আমি কামনা করি ওর যে নতুন ইউটিউব চ্যানেল সুনহেরা সফর উইথ জলি, সেই চ্যানেলটার সাবস্ক্রাইবার, ভিউয়ার অনেক বেড়ে উঠুক, উত্তরোত্তর বৃদ্ধি পাক, এবং ওর স্বপ্নরী যেটা নিজস্ব তৈরি শাড়ি, গয়না, ওর নিজের হাতে তৈরি সব কিছু, এগুলো পরে প্রতিটি নারী হয়ে উঠুক অনন্য। ভালো থেকো, ভালো রেখো। নমস্কার। আমাকে ভীষণ ভালোবাসে অরুন্ধতি। আর একটা সময় না অরুন্ধতির জীবনে একটা বড় বিপর্যয় এসেছিল। বন্ধু হিসেবে পাশে থাকার চেষ্টা করেছি, এবং ও তো আমার পাশে সবসময়ই আছে। আচ্ছা, এ তো গেল আমাদের টিম মেম্বারদের কথা, কিন্তু যারা অংশগ্রহণ করেছিলেন এবারে আসবো তাদের প্রসঙ্গে। যে 3 জন প্রতিটা রবিবার প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই 3 জন হলেন রত্না বাগচি, মিতালি ঘোষ, পিঙ্কি ঘোষ। রত্না বাগচি সুদূর আমেরিকায় থাকেন, তো সেইখান থেকেও ঠিক আমাকে উত্তরগুলো কিন্তু পাঠিয়েছেন। হ্যাঁ, মানে আমার সঙ্গে যোগাযোগটা ওনার এতটাই গভীর, এতটাই নিবিড়।
তো সেই জন্য রত্নাদি তো কোনো ভিডিও পাঠাতে পারেনি। সেই জন্য পাঠাতে পারেননি সেটা কথা নয়, কারণ অনেক দূর থেকেও অনেক কিছু পাঠানো যায়, কিন্তু রত্নাদির অনেকটা বয়স হয়েছে, আর তার জন্য উনি টেকনিক্যালি এতটা করে উঠতে পারবেন না, তো সেই জন্যই উনি পাঠাতে পারেননি। আর ওনার অনেক সমস্যাও রয়েছে, কিছুটা চোখের সমস্যা, পায়ের সমস্যা, কিন্তু এইরকম একটা মনের জোর মানুষের যে থাকতে পারে এবং এত লাইফ জীবনের মধ্যে, জীবনকে যতটা বাঁচবো ততটা ভালোভাবে বাঁচবো, ভালো করে বাঁচবো, এই যে একটা পজিটিভ অ্যাটিটিউড, এটা রত্নাদির কাছে শেখার আছে। মানে আমি রত্নাদিকে বহুদিন ধরে চিনি, আমরা একই হাউজিং এ থাকতাম এক সময়, তারপরে আমি ফ্ল্যাট কিনে অন্য জায়গায় চলে গেলাম, রত্নাদিও মেয়ের কাছে চলে গেলেন। রত্নাদির ছেলে মেয়ে দুজনেই আমেরিকায় থাকে, তো চলে গেলেন। সম্পর্ক তো আছেই, সে তো মনেই হয় না যে রত্নাদি অত দূরে আছেন, শুধু মনে হয় যখন একটু রত্নাদির হাতে চা খেতে ইচ্ছে করে বা রত্নাদির সেই মুড়ি মাখাটা খেতে ইচ্ছে করে, তো সেই সময় মনে হয় যে রত্নাদি অনেক দূরে আছেন, কিন্তু আর বাকি সময় একটুও মনে হয় না। মানে আমার আমেরিকা যাওয়ার একটাই ইচ্ছে, রত্নাদির সঙ্গে দেখা করব। জানি না এই জীবনে রত্নাদির সঙ্গে আবার কবে দেখা হবে, হবে তো নিশ্চয়ই, কিন্তু কবে দেখা হবে, কিন্তু দেখা না হয়েও আমরা ভীষণ পরস্পরের কাছাকাছি আছি। আচ্ছা, পিঙ্কির কথা বলি। পিঙ্কিও প্রতিটা রবিবার প্রশ্নের উত্তর দিয়েছে, এবং সবথেকে এক্ষেত্রে একটা মজার কথা হলো, এই লাইভ করতে গিয়েই কিন্তু পিঙ্কির সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি বসুধারা ফলসের লাইভ করছে, বসুধারা ফলসে যাওয়ার কথা বলছিলাম একটা লাইভে আর কি, আর সেই দিন পিঙ্কি ছিল লাইভে। হঠাৎই হয়তো স্ক্রল করতে করতে শুনেছে, তার সেই যে আমাদের বন্ধুত্বটা হয়ে গেছে এখনো বজায় আছে এবং আরো অনেকদিন বজায় রাখতে হবে। তো পিঙ্কির ব্যস্ততার জন্য পিঙ্কি পাঠাতে পারেনি, কারণ ও ট্যুর অপারেটর, তো এখন গরমের ছুটি, প্রচুর ট্যুর চলছে, তো ও পাঠাতে পারেনি, কিন্তু মিতালি পাঠিয়েছে। মিতালির সঙ্গে আমার আলাপও কিন্তু দূরদর্শনে, আজকের রান্না সূত্রে। আজকের রান্নায় ও রান্না করতে এসেছিল। এই একটা মজার ঘটনাও এর প্রসঙ্গে মনে পড়ছে। তো ও খুব বেড়ায়, প্রচন্ড বেড়াতে ভালোবাসে এবং প্রচুর জায়গায় বেরিয়েওছে, বেড়াতে যায়ও, প্রচুর ট্রেক করে। হ্যাঁ, মানে ভাবা যায় না। তো ওকে আমি বলেছিলাম, তখন তো আপনি আজ্ঞে বলতাম না তুমি বলতাম জানি না, আমি তো বেশিক্ষণ আপনি আজ্ঞে কাউকে চালাতে পারি না। তো তুমি কথা বলো, তুমি তোমার গল্প বলো, তুমি যে এত ট্রেক করেছো তুমি একটু বলো। আমি খুব বেড়াতে ভালোবাসি, বেড়ানোর গল্প শুনতেও ভালোবাসি। তখন ও বলেছিল হ্যাঁ বলবো, নিশ্চয়ই। ও খুব উৎসাহিত হয়েছিল। এবারে কি হয়, আমাদের তো গোটা রান্নাটা তো রেকর্ডিং আমরা করি না, আমরা তো একটু কেটে কেটে যাবো, এইভাবে করি না রেকর্ডিং এর সময়। এবারে ও বলেই যাচ্ছে, থামছেই না। ক্যামেরাম্যান আমার দিকে তাকাচ্ছে, আমি ক্যামেরাম্যানের দিকে তাকাচ্ছি, কি করব? শেষকালে মাঝপথে কথা কাট বলতে বাধ্য হলাম। তখন না ও না হাঁ করে তাকিয়ে আছে। আমি বললাম যে এত কথা বলো কেন? তখন বলছে, কেন ম্যাম আপনি যে বললেন বলতে। আমি বললাম যে হ্যাঁ আমি বলেছি বলতে, কিন্তু ছোট করে বলতে হবে তো। বলে ও আচ্ছা, বড় করে হয়ে গেছে। সেটা অবশ্য ওর মানে অতটা মেপে ঝুঁকে বলবার অভ্যেস তো তখন হয়নি, এখন অবশ্যই হয়ে গেছে। একদম প্রথম এসেছে, সেটা তো সম্ভবই না। আমিও যদি ক্যামেরার সামনে প্রথম যেতাম আমিও সেটাই করতাম। যাই হোক, ওকে তারপরে আবার কিউ দেওয়া হলো, তুমি এভাবে শেষ করো। তো সেভাবে শেষ করলো। সে আজকের রান্নাতে একবারই রান্না করেছিল, কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু সেই রয়ে গেল এবং এখনো খুব ভালো কেক বানাচ্ছে, আইসক্রিম বানাচ্ছে। আমার যে কি লোভ হয় কি বলবো। তো কিন্তু সে তো এখন আর খেতে পারবো না বাবা, ওই যে মোটা হওয়ার ভয়। অপারেশনের পরে তো আমি ওইটা ভীষণ মেনটেন করি, কিন্তু খুব মানে ওর রান্নায় ভীষণ ওর ন্যাক আছে। আর সবাই আমাকে জলিদি বলে, কিন্তু ও আমাকে এখনো ম্যামই বলে। বলে এটাই ওর ভালো লাগা, যাকে ওটাই ওর একটা আইডেন্টিটি আলাদা। তো ও ৩টে রবিবার পরপর, এই ৩টে রোববার না, ৩টে মাসের প্রতিটা রবিবার অংশগ্রহণ করেছিল। এবারে শুনবো মিতালির কথা। তোমায় সাজাবো যতনে কুসুমি রতনে। কবিগুরু সাজিয়েছিলেন তার নায়িকাকে তার মনের মতন করে। আমাকে সাজিয়েছেন আমার ম্যাম, মানে সবার প্রিয় জলিদি আমার ম্যাম, তার মনের মতো পোশাক দিয়ে। আর এই পোশাক আমি পেয়েছি পুরস্কার স্বরূপ। কিসের পুরস্কার?
ফেসবুক লাইভের পুরস্কার। শুনেছেন কখনো ফেসবুক লাইভ খেলে, ফেসবুক লাইভ দেখে সেখান থেকে আবার পুরস্কার পাওয়া যায়? আমি কিন্তু প্রথমবার পেলাম। এই লাইভটা চলেছিল গত জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ মাস অবধি চলেছিল। 3 মাস টানা চলেছিল। তারপর 3 মাস হওয়ার পরে মানে লাইভটা তো 3 মাস চলেছিল, এবার সেই যে প্রতিদিন লাইভ হতো আর সব রবিবার দিন, প্রতি সপ্তাহে রবিবার দিনে দুপুরবেলা প্রশ্ন আসতো, মানে একটা প্রশ্ন উত্তর পর্ব হতো। একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকতো, আমাদের সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর পাঠিয়ে দিতে হতো। তো এইভাবে আমরা 3 মাস এভাবে খেলেছি। আর রবিবার এলেই না মনে হতো 12টা বাজলেই যে দেখি তো মানে কাজ থাকলেও সেই কাজের মধ্যে একবার কি মোবাইলটা খুলে দেখানো, প্রশ্ন কি এলো, ব্যাস বেশ ভালো লাগতো। আর কখনো কখনো এমনও হয়েছে, আমার হয়েছে যেটা যে হয়তো একটা লাইভ একটু বড় হয়ে যায়, দেখতে দেখতে হয়তো কোনো কারণে পুরোটা দেখা হলো, ঠিক আছে পরে দেখবো, এই অবস্থায় রেখে দিয়ে বন্ধ করে দিলাম, পরে দেখবো, এবার সেটা আর দেখা হলো না। এবার সেই সপ্তাহে সেই প্রশ্ন যখন এলো, সেই যে নির্দিষ্ট পর্বের প্রশ্নের সময় দেখছি যে প্রশ্নটা এসছে, আরে আমি তো পুরোটা দেখি তাহলে কেন এই উত্তরটা তো চেনা লাগছে না, প্রশ্নটা তো চেনা লাগছে না। তো তারপরে মনে পড়লো আরে আমি তো পুরোটা দেখিনি, আবার না তাড়াতাড়ি পুরোটা দেখে নিতে হবে, তাড়াতাড়ি উত্তর না পাঠালে আরও সবাই পাঠিয়ে দেবে, তো আগে হওয়া যাবে না। তো বেশ মজা লাগতো আসলে কথা, মানে দারুণ একটা মজা, নির্ভেজাল আনন্দ পেয়েছি খেলে আর কি। তো যাই হোক, তারপরে সেই মার্চ মাসে শেষ হলো, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো, প্রতি সপ্তাহে বিজয়ীদের নাম বলে দেওয়া হতো, না শুধু বিজয়ী বললো, সঠিক উত্তরদাতাদের নাম বলে দেওয়া হতো। এরকম করে শেষ হলো খেলা শেষ হলো, কিন্তু শেষ হলো না পুরোটা। এইবারে ম্যাম সবাইকে বললেন যে প্রত্যেকের কাছে পুরস্কার যাবে, তোমরা সবাই ঠিকানা পাঠাও। ম্যাম থাকেন দিল্লিতে, আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে আমরা যারা পুরস্কার পেয়েছি ঠিকানা পাঠিয়ে দিয়েছি। আমাদের নির্দিষ্ট সময় পোশাক চলে এসেছে, ব্যাস তাই সেই পোশাকই হচ্ছে আমার পরনে। আর এই যে হার, গলার যে সুন্দর হারটা না, হার, তারপরে এই চুড়িগুলো, এই যে কানের দুল, এটাও একটা সেট, এটাও ম্যাম বানিয়েছেন। না, এটা ফেসবুক লাইভ থেকে পাইনি, তবে উপহার কিন্তু এটাও আমি মানে উপহার হিসাবেই পেয়েছি। আসলে ম্যামের থেকে একটা পোশাক নিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল, সেটাও ম্যাম দিল্লি থেকে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। এলো বাড়িতে, প্যাকেট খুলে পোশাক পেয়েছি, আরও কিছু রয়েছে মনে আছে। তারপরে দেখছি কি এই পুরো একটা সেট। ম্যাম কাছে, ম্যাম আমি তো শুধু জামাটা নিয়েছি। তা ম্যাম বলছেন, সোনা তোমাকে ওগুলো উপহার দিয়েছি, কি আনন্দ না। তো এইগুলো হচ্ছে সেই উপহার, এমনি পাওয়া উপহার। আসলে ম্যামের একটা উপহার দেওয়ার সুযোগ পেলেই হলো। তো ম্যাম তুমি এইভাবে হাসিতে খুশিতে আনন্দে থাকো, আর তুমি আনন্দে একা থাকো না তো, আমাদের নিয়েই থাকো। তাই তোমার ফেসবুক লাইভ চলতে থাকুক, আমরা মহা আনন্দ করে দেখি। না সব সময় উপহার দিতে হবে, প্রতিযোগিতা করতে হবে না, তা কেন, আমরা এমনি ভালোবেসেই দেখবো। কতজনের লাইভ তো দেখি যাদেরকে চিনিই না, আর তুমি তো আমাদের ভীষণ কাছে, তুমি লাইভ করো। আর সবাইকে বলছি, ম্যামের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে, সুনহেরা সফর উইথ জলি, দেখবেন ভালো লাগবে। বিশেষ করে দুবাই পর্ব দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ, আমার তো দারুণ লেগেছে। তারপরে আন্দামানের পর্বটা দেখবেন, মানে সেলুলার জেল দেখতে দেখতে কি বলবো, যেন সেই সময় পৌঁছে গেলাম, ইতিহাস যেন চোখের সামনে প্রত্যক্ষ করলাম। দেখবেন আপনারা সুনহেরা সফর উইথ জলি, ভালো লাগবে। এরকম আরো অনেক বন্ধুকে আনবো আমার এই চ্যানেলে, এটা তো সবে শুরু। দেখতে থাকো সুনহেরা সফর উইথ জলি। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।